চলমান বিচার ও পুলিশ সংস্কার প্রক্রিয়ায় আমূল পরিবর্তন দরকার। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বিজিবিকে না জানিয়ে দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। নিরাপত্তা বাড়ানোই উত্তেজনা, আতঙ্কে স্থানীয় মানুষ। নিয়মনীতি তোয়াক্কা না করেই মাদারীপুরে গড়ে উঠেছে ইটভাটা, কমে গেছে ফসলি জমি। কাঠ পোড়ানোই পরিবেশ বিরূপ প্রভাব। এবং দিনাজপুরে অস্থিরতা কাটছে না চালের বাজারে। বিপাকে খেটে খাওয়া মানুষ, মধ্যস্বত্বভোগীদের কারণে বাড়ছে দাম, বলছে ডিলাররা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। চলমান বিচার ও পুলিশ সংস্কার প্রক্রিয়ায় নিয়োগ পদোন্নতিতে আমূল পরিবর্তন দেখতে চান সংশ্লিষ্টরা। যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করতে প্রয়োজন সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, যা দলীয় সরকারের আমলে স্বাধীনতার 54 বছরেও সম্ভব হয়নি। আর সংবিধান সংস্কারকে অর্থবহ করতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো বিকল্প নেই বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। বিগত 2009 সালে ক্ষমতায় বসার পর চলতি বছরের আগস্ট পর্যন্ত এই প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। সরকার কমিশন গঠনের পর প্রতিবেদন প্রকাশের আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে কমিশন প্রধান জানিয়েছেন, প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের হার 75% থেকে নামিয়ে আনা হবে 50-এ। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার নিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো গঠন করা হতে পারে আলাদা দুটি কমিশন। কিন্তু বিসিএস ক্যাডারের স্বৈরাচারী শাসনামলে সবচেয়ে সমালোচিত হয়েছে পুলিশ বাহিনী। আন্দোলন দমনে বাহিনীটিকে দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করে ফ্যাসিস্ট সরকার। বাহিনীর সদস্যদের আবাসন সুবিধা সময়োপযোগী করা ছাড়াও নিয়োগ ও পদোন্নতি সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসপিরা যখন প্রমোশন পেয়ে এডিশনাল এসপি হয় তখন কিন্তু সে 6 গ্রেডে চলে যায়। আর আমরা ইন্সপেক্টরতে যখন এসপি হব তখন কিন্তু আমাদের 9 গ্রেড থেকে 9 গ্রেডই। তো এই যে একটা বৈষম্য, এটা দূর করা খুবই দরকার। ডিপার্টমেন্টাল এএসপি নাই, একটাও নাই, অথচ ডিপার্টমেন্টাল ওসির সংখ্যা অনেক। আমরা চাই যে এই বাহিনীর মধ্যে একটা সমন্বয় থাকে, বৈষম্য যেন বাহিনীতে না থাকে। তাহলে এই বাহিনী স্মুথলি তারা কাজ করতে পারবে, জনগণের দ্বার করে পৌঁছে দেবে। বিচার বিভাগে স্বচ্ছতা আনতে প্রথমে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতাদার আহমেদ। বিচারক নিয়োগে আপনাকে স্বচ্ছতা আনতে হবে এবং বিচারক নিয়োগ বিষয়ে একটি আইন, যেটা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে, যে আইনের কথা বলে দেওয়া আছে, কিন্তু সেই আইন কিন্তু অদ্যাবধি প্রণীত হয়নি। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। যখন যে দল ক্ষমতাশীল, রাজনৈতিক দলের অভিলাষ বা রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী বা তারা যে সকল ব্যক্তিকে পছন্দ করেন তাদের পছন্দের ব্যক্তি নিয়োগ লাভ করছেন। এখন অধস্তন আদালতের বিচারকদের চেয়ে নিম্নতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যদি উচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তো ধরেন উচ্চ আদালতের যে সুপারিনটেনশন কন্ট্রোল, অর্থাৎ ছিল তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ বলে কোনো কিছু কিন্তু থাকবে না। সংবিধান সংশোধন বা পুনর্লেখনের ক্ষেত্রে রাজনৈতিক দলের মতামত ছাড়া সংস্কার ফলপ্রসূ হবে না বলেও মত দিলেন এ আইনজ্ঞ। ইতিপূর্বে আমাদের দেশে অনেক অন্তর্বর্তী সরকার এসেছে, তারাও দেখলাম যে অনেক সংস্কার করেছিল। পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতাসীন হওয়ার পরে তারা তাদের সে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেনি। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত যে কতটুকু সংস্কার প্রয়োজন এবং কতটুকু সংস্কার তারা অনুমোদন করবেন। বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করাই বড় সংস্কার বলেও মন্তব্য করেন ইকতাদার আহমেদ। বিচারকরা সরকার কর্তৃক প্রভাবিত হবেন কেন? এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। যোগ্য ব্যক্তিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের উপপিলার 46 থেকে 37 নম্বর সীমান্তের প্রায় আধা কিলোমিটারের মধ্যে বেড়া স্থাপন করা হয় গত শুক্রবার। বিজিবি এই কাজে বাধা দিলেও তা শুনেনি বিএসএফ। এদিকে এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
নিয়মনীতির তোয়াক্কা না করেই মাদারীপুরে যেখানে সেখানে গড়ে তোলা হয়েছে ইটভাটা। অধিকাংশ ভাটা গড়ে উঠেছে কৃষি জমি দখল করে, ফলে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি। আর এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। এর বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। আরিফুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মাদারীপুরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ এসব ভাটার কার্যক্রম চলছে। বেশিরভাগ ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ, ফলে কমে যাচ্ছে বনায়নের পরিমাণ। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা। বেশিরভাগ স্থাপন করা হয়েছে ফসলি জমিতে। এই অবৈধ ইটভাটার জন্য ফসলি জমি নষ্ট হচ্ছে। কাঠ দিয়ে ইট পোড়ানোর কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এগুলো আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। মাদারীপুরকে বাঁচাতে হলে, আমাদের এই সমাজকে বাঁচাতে হলে, আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই ইটভাটা বন্ধ হওয়া উচিত। অবৈধ ভাটা বন্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানান সচেতন নাগরিক কমিটি। এই কর্তৃপক্ষ যারা রয়েছে এবং এই দায়িত্ব যাদের, তারা ভালোভাবে এটা দেখভাল করে এরপর যথাযথ ব্যবস্থা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। ইটভাটার কালো ধোঁয়ার কারণে একদিকে ফসল উৎপাদন কম হচ্ছে, তেমনি পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। ইটের ভাটাগুলোতে আমাদের কৃষি জমি চলে যাচ্ছে, পাশাপাশি তাদের যে চিমনি যে ধোঁয়া, এই ধোঁয়া আমাদের ফসলি জমি এবং আমাদের ফল এগুলোকে ক্ষতি করে। যারা বিধিনিষেধ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তাদেরকে আমরা বুঝিয়েছি যে কোনোভাবেই যদি আইনের ব্যত্যয় করে, যদি কেউ ইটভাটা চালায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মাদারীপুর জেলার যে ইটের ভাটায় কাঠ এবং অনুমোদনবিহীন যেগুলো আমাদের ইট ভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোতে আমরা অভিযান অলরেডি পরিচালনা করেছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা গিয়েছেন সেখানে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৭৬টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছে মাত্র ৬টি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দিনাজপুরে অস্থিরতা কাটছে না চালের বাজারে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গত সপ্তাহে এক ধাপ বাড়ার পর চলতি সপ্তাহেও কেজিতে বেড়ে গেছে ৪ টাকা। তবে মিলাররা বলছেন কিছু মধ্যস্বত্বভোগী চাল ধান মজুত করায় এই অবস্থা। মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাদের। সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর, আর এই ধানের জেলাতেই গেল ১ মাস ধরে কয়েক ধাপে বেড়েছে চালের দাম। প্রকার ভেদে এটি কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। আমনের ভরা মৌসুমেও এভাবে চালের দাম বাড়ার বিষয়টি সহজভাবে নিচ্ছে না ভোক্তারা। জনসাধারণের তো চাল কিনতে হিমশিম খেতে যাচ্ছে, পার বস্তায় ৩০০ টাকা ৪০০ টাকা বাড়ে গেছে। এই জন্য জনসাধারণ অনেক দুর্ভোগী। এদিকে ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বৃদ্ধির কারণে মিল গেটেই দাম বেড়েছে চালের। চালের বাজার গত সপ্তাহ থেকে এ সপ্তাহে একটু দাম বেশি, প্রায় ২০০-২৫০ টাকা প্রতি পার প্যাকেট ৫০ কেজিতে বেশি। গুড়ি স্বর্ণ ২৫০, মোটা আটকটা ২৪০০, সুমন স্বর্ণ ২৬৫০। মিল মালিকদের কাছে যখন যাচ্ছি, মিল মালিকরা বলছে ধানের দাম বেশি, এবং দেখা যাচ্ছে ধানের দাম সত্যি অনেক বেশি, মোটা মাঝারি ধানের দাম। আর মিল মালিকদের অভিযোগ লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের মজুতদারির কারণে বেড়ে গেছে চালের দাম। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবিও জানালেন এই মিল মালিক নেতা। অতি দ্রুত সরকার পদক্ষেপ নেবে, সকল হাট বাজারে তদারকি করবে, লাইসেন্স ব্যতীত কেউ যেন কোনো প্রকার কোনো পণ্য না কিনতে পারে। তাহলে শুধু এই ভরা মৌসুম কেন, আমি বলবো আগামী ২ মাস পরে ৪ মাস পরে হলেও বাজার ব্যবস্থাপনা আরো অনেক বেশি সুন্দর হবে। দিনাজপুর জেলায় প্রতি বছর প্রায় ১৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় আধা কিলোমিটারের মধ্যে বেড়া স্থাপন করা হয় গত শুক্রবার। লালমনিরহাটে সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিজিবি ও স্থানীয়রা কি বলছেন আমাদেরকে জানাবেন।
শুক্রবার নাগাদ সকালে কিছু বিজিবি সদস্যরা বিএসএফ এর সদস্যরা অর্থাৎ ভারতীয় বিএসএফ এর সদস্যরা কিন্তু শ্রমিক নিয়ে একবারে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। অর্থাৎ আমি যদি বলি যে এটি কিন্তু আন্তর্জাতিক লঙ্ঘন করে সীমারেখার কাছে গিয়ে তারা কিন্তু শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছিল এবং নির্মাণ করছিল। এতে স্থানীয়রা কিন্তু প্রথমে বাধা দিয়েছে এবং সেটি তারা শোনেননি। পরে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবির সদস্যরা এসে তাদের সাথে বাধা দেওয়ার পর ওই দিন কাজটি বন্ধ থাকে। বন্ধ থাকার পর কিন্তু তারা চলে যায়। ঠিক পরের দিন আবারও কিন্তু বিএসএফরা এসে শ্রমিকদের নিয়ে আবার পুনরায় এই কাঁটাতারের বেড়া শূন্য রেখায় স্থাপন করার কাজ শুরু করে। কিন্তু পরবর্তীতে আবারও বিজিবি এসে তাদেরকে বাধা দিলে তখন এই সীমান্তে কিন্তু একটু উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনাতে স্থানীয় সহ এবং বিজিবি বিএসএফ এর মধ্যে ব্যাপক কথা কাটাকাটি সৃষ্টি হয়। পরবর্তীতে তারা কিন্তু এই কাজটি বন্ধ করে আবার চলে যায়। আমি গতকালকে গিয়ে সেটি আবার সরেজমিনে লক্ষ্য করেছি এবং দেখেছি সেই জায়গাগুলোতে যে আসলেই একদম শূন্য রেখায় অর্থাৎ মেইন পিলারে কিন্তু সেটি 1 ফিট জায়গা ছেড়ে তারা কিন্তু শূন্য রেখায় আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করে কিন্তু তারা বেআইনি ভাবে এটি স্থাপন করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি কথা বলেছি যে বিজিবির ঊর্ধ্বতম কর্মকর্তার সঙ্গে, তারা বলছে যে বিজিবির সদস্যরা কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে সেই জায়গাটিকে এবং পরবর্তীতে তাদের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষে হয়তোবা ভালো ফলাফল পাওয়া যাবে এমনটি জানিয়েছে বিজিবির। আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের খবর। সর্বকালের ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস। এতে পুড়ে গেছে সৈকত শহর মালিবুর 1/3। শনিবার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও বাতাস দিক পরিবর্তন করায় তা ছড়িয়ে পড়েছে লস এঞ্জেলসের উত্তর পূর্ব এলাকায়। আগুন নেভাতে দমকল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন প্রায় 1000 কারাবন্দী। পরিস্থিতির ভয়াবহতায় শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আরও জানাচ্ছেন কাজী শাহরিন। দাবানলের ভয়াবহতা এখনও কমেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ইতোমধ্যে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 10,000 ঘরবাড়ি ও 37,000 একর জমি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। দাবানলে পুড়ে গেছে লস অ্যাঞ্জেলেসের সৈকত শহর মালিবুর 1/3। মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট জানান, 3 মাসের মধ্যে মালিবু 3টি দাবানলের মুখোমুখি হয়েছে, যার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। বাতাসের দিক পরিবর্তন হওয়ায় আগুন এখন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্ব এলাকাগুলোতেও। এতে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় 1000 কারাবন্দী। দাবানলের বিপজ্জনক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। এতে শহরের বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিচ্ছে, ফলে বিস্তীর্ণ অঞ্চল শ্বাসরোধী ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এই অবস্থায় শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় 24 ঘণ্টায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত অর্ধশতাধিক। টানা 15 মাস ধরে চলা এই হামলায় নিহতের সংখ্যা প্রায় 46,600। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে শুধুমাত্র গত 5 দিনে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 70 জন শিশু নিহত হয়েছে। এছাড়া তীব্র শীতে ঠান্ডাজনিত রোগের কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে কয়েকশো শিশু। আগামী 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। এর জন্য জোরে সোরে চলছে সংস্কার কাজ। কদিন আগেও যে স্টেডিয়ামটি ছিল বিবর্ণ, রঙের আঁচড় আর সাজসজ্জার কাজে হাত দেওয়ার পর সেটি এখন আলো ছড়াতে শুরু করেছে। কর্তৃপক্ষ বলছে বিপিএল এর চট্টগ্রাম পর্বে কোনো কমতি থাকবে না। আব্দুল হকের ক্যামেরায় আফসানা নূরের তথ্যে রাজু আলাউদ্দিনের রিপোর্ট।
2010 বিশ্বকাপের পর বড় ধরনের কোনো সংস্কার না হলেও ঘরোয়া আসর বিপিএল ঘিরে তড়িঘড়ি সংস্কার চলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিবর্ণ আর হতশী চেহারায় কাটিয়ে ঝলমলে ফিরছে বন্দরনগর স্টেডিয়ামটি। প্রবেশ পথ পেরুলে শোভা পাচ্ছে এবার বিপিএল এর মাস্কট ডানা 36। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে উন্নয়ন কাজ এবং এই কাজটা আমরা করেছি, মেরামত কাজটা করেছি খুবই অল্প সময়ের ভিতরে। আপনার লাইটিং, আপনার সাউন্ড সিস্টেম, বারবেড ওয়্যার, রোড, ওয়াকওয়ে, সবগুলো কাজ আমরা খুবই দ্রুততার সাথে রাত দিন পরিশ্রম করে স্যারের তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি। ভেন্যু অলমোস্ট রেডি। সংস্কারের ছোঁয়া লেগেছে মাঠের ভেতরে বাইরে সব জায়গায়। বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মাঠকে। এসব সংস্কার কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এইবার একটা স্পেশালি যেটা হয়েছে, আমাদের ভেন্যুতে অনেক সংস্কার কাজ ছিল, এগুলি এবার জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে করা হয়েছে। এটা আর্মিরাই করেছে। তো সোফার আমরা হ্যাপি যে আমরা মোটামুটি আপনি দেখছেন একটু কালারফুল আছে স্টেডিয়াম এবং কাজটা সম্পন্ন হয়েছে। উইকেট, মিডিয়া সেন্টার, হসপিটালিটি বক্স এবং দর্শকদের বসার স্থান সহ সবকিছু পরিবর্তন আনা হচ্ছে। অনেক দিন পুরানো হয়ে গেছে, এগুলো আমরা চেঞ্জ করেছি। তাছাড়া সিভির অনেক কাজ, যেমন আমাদের বিভিন্ন বক্স, কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, এগুলোর কাজ আমরা করেছি। এবং আপনারা জানেন যে মোটামুটি 3টা স্টেডিয়ামে কিন্তু একদম সম্পূর্ণ নতুনভাবে চেয়ার লাগানো হয়েছে। বিপিএল সবসময় চিটাঙ্গে রান হয়, এবারও আশা করছি চিটাঙ্গেও ব্যাট ও বলের খেলা হবে, দর্শকরা আনন্দিত হবে। আগামী 16 জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। ক্রিকেটের আরও খবর। লিটন দাসকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল শান্তকে অধিনায়ক রেখে 15 সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে রাখা হয়নি সাকিব আল হাসানকেও। আরও বাদ পড়েছেন আফিফ, শরীফুল ও হাসান মাহমুদ। দুপুরে বিসিবি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে দল ঘোষণা করা হয়। আরও থাকছে মুদাসির আলীর প্রতিবেদনে। বিপিএল উত্তেজনার মাঝে ক্রিকেট অঙ্গনে এখন সবাই প্রহর গুনছে চ্যাম্পিয়ন্স ট্রফির। 19 ফেব্রুয়ারিতে পাকিস্তানে পর্দা উঠছে টুর্নামেন্টের। পাকিস্তানের পাশাপাশি খেলা হবে আরব আমিরাতেও। সেই আয়োজনকে সামনে রেখে ঘোষণা করা হয় বাংলাদেশ স্কোয়াড। অফ ফর্মে থাকা লিটন দাসকে রাখা হয়নি দলে। তামিম তো আগেই অবসরের ঘোষণা দিয়েছেন। বোলিং নিষেধাজ্ঞায় সাকিব আল হাসানের আশাও শেষ। সুমাইয়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম। নাজমুল শান্ত নেতৃত্বে এই দলে অভিজ্ঞ সিনিয়রদের মধ্যে কেবল আছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ ও সৌম্য। তরুণ হলেও মিরাজকে অভিজ্ঞ বলা যেতে পারে। তবে তাওহিদ হৃদয়, নাহিদ রানা, পারভেজ ইমন, নাসুম, রিশাদ মিলিয়ে টকবগে তরুণদের সংখ্যাই এখানে ভারী। দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে জানতে চাওয়া হয় লিটনকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইমন কতটুকু শক্তি দেবে দলে। লিটনের ক্রিকেট অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি জানিয়ে তিনি বলেন আগ্রাসী খেলতে পারবে এমন ধারণা থেকেই পারভেজ ইমনকে রাখা হয়েছে দলে। দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। আন করা তরুণদের নিয়ে কতটুকু এগোতে পারবে টাইগাররা, সে প্রশ্নেরও জবাব দেন লিপু। লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও শুধু ব্যাটিং হিসেবে সাকিব আল হাসানকে ভরসা করতে পারেনি বিসিবি। পাশাপাশি অবসর নেয় তামিম ইকবালকে মিস করার কথাও জানান প্রধান নির্বাচক। বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফাসিসটা দিই। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো। সবকিছু ঠিক থাকলে দুবাইতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হবে টাইগারদের। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলমান বিচার ও পুলিশ সংস্কার প্রক্রিয়ায় আমূল পরিবর্তন দরকার। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বিজিবিকে না জানিয়ে দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। নিরাপত্তা বাড়ানোয় উত্তেজনা, আতঙ্কে স্থানীয় মানুষ। নিয়মনীতি তোয়াক্কা না করে মাদারীপুরে গড়ে উঠেছে ইটভাটা। কমে গেলে ফসলি জমি, কাঠ পোড়ানোর পরিবেশ বিরূপ প্রভাব।
এবং দিনাজপুরে অস্থিরতা কাটছে না চালের বাজারে, বিপাকে খেটে খাওয়া মানুষ, মধ্যস্বত্বভোগীদের কারণে বাড়ছে দাম বলছেন মিলাররা। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় সংবাদ এক নজরে দেখবেন। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।